নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ কার্যক্ষমতা ও শক্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ডব্লিউবি বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এমনকি তোমরা যারা মাদ্রাসা স্কুলে পড়ো তাদের ক্ষেত্রেও প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউগুলো আছে সেগুলো এক এক করে দেখে নিই। প্রথমে দেখো এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেগুলো আমরা দেখব। এক নম্বর যে প্রশ্নটা আছে, এসআই পদ্ধতিতে কার্যের একক ওয়াট, আর্ক, জুল, ডাইন। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা, অর্থাৎ এসআই পদ্ধতিতে কার্যের একক হলো জুল। দু নম্বর যে প্রশ্নটা আছে, কার্যহীন বলের উদাহরণ হলো ঘর্ষণ বল, অভিকেন্দ্র বল, পৃষ্ঠটানজনিত বল, সবকটি। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা, অর্থাৎ কার্যহীন বলের উদাহরণ হলো অভিকেন্দ্র বল। তিন নম্বর যে প্রশ্নটা আছে, কোনো বস্তুর গতিশক্তি 4 গুণ হলে অন্তিম ও প্রারম্ভিক ভরবেগের অনুপাত হবে 1:2, 4:1, 1:4, 2:1। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, অর্থাৎ 2:1। এরপর 4 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত হবে। তো দেখো এটা একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা একটু দেখে নেব। আমরা জানি গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার এখানে গতিশক্তি বলেছে ই, ভর বলেছে এম, তাহলে আমাদের গতিশক্তি আর ভর এটা একই থাকবে। এবার আমাদের বের করতে হবে ভি এর মান, অর্থাৎ বেগ কত, তারপরে আমরা ভরবেগের মান বের করতে পারবো। কারণ ভরবেগ সমান আমরা জানি কি ভর ইন্টু বেগ। তো এখানে আমরা ভরটা পাচ্ছি এম, আর এখান থেকে যদি আমরা বেগটা বের করতে পারি তাহলে আমরা ভরের সঙ্গে বেগ গুণ করে দিলে কি ভরবেগ পেয়ে যাবো। তো দেখো এখানে গতিশক্তি ই সমান হাফ এম আর ভি স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এখানে কি 2 এর সঙ্গে ই গুণ হলে 2ই হয়ে যাবে, আর এম ভি স্কোয়ার ই এর নিচে কিছু নেই, মানে কি এক আছে, একের সঙ্গে এম ভি স্কোয়ার গুণ করলে এদিকে চলে আসে এম ভি স্কোয়ার। এবারে দেখো এখানে যদি ভি স্কোয়ার সমান আমরা লিখি, এই এমটার সঙ্গে গুণ সম্পর্ক আছে তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, বা ভি সমান এখানে স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটা আমরা যদি তুলে দিই তাহলে এখানে রুট ওভার হয়ে যাবে। তো আমরা ভি এর মান পেলাম √2e/m, অর্থাৎ ভরবেগ সমান কি ভর ইন্টু বেগ। তো এখানে আমরা ভর পেয়েছিলাম কত এম, এম এর সঙ্গে বেগ আমরা পাচ্ছি √2e/m, গুণ করে দেবো। এবারে দেখো এখানে এম আছে আর এখানে কি √m আছে, তো এটা কেটে যাবে। তো এম একটা এম মানে কি আমরা জানি কি √ এর মধ্যে কি দুটো এম, দুটো √m গুণ করলে কি একটা এম পাওয়া যায়। তো এই দুটো √m থেকে যদি একটা √m কেটে যায় তাহলে কি একটা √m থাকে, তার মানে কি এখানে একটা √m ছিল আর এখানে √2e ছিল, তো একসঙ্গে করে দিই √2me। তো এটাই হয়ে যাবে অ্যান্সার, তার মানে 4 দাগে কি ডি এরটাই হয়ে যাবে অ্যান্সার। এবার 5 নম্বর যে প্রশ্নটা আছে, কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে। 4 গুণ, 8 গুণ, 16 গুণ, 20 গুণ। তো দেখো এটাও আমরা একটু অঙ্ক করে দেখে নেব। আমরা প্রথমে ধরছি কি ভর 2 একক আর বেগ 2 একক। এবার এটাকে ভর আর বেগ যদি উভয়ই দ্বিগুণ করা হয় তখন গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে। তো প্রথম ক্ষেত্রে আমরা যদি ভর 2 একক এবং বেগ 2 একক ধরি তাহলে গতিশক্তি কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এই সূত্র ধরে। তাহলে হাফ এম, ভর কত ধরেছি 2 আর বেগ কত ধরেছি 2 একক, তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমরা 2 এর স্কোয়ার করে দেবো। তার মানে এই উপরের 2 নিচের 2 কেটে যাচ্ছে, তাহলে 2 এর স্কোয়ার মানে কি 4 একক। তাহলে প্রথম ক্ষেত্রে 2 একক ধরে আমরা গতিশক্তি পাচ্ছি 4 একক। এইবারে এটাকে দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ কি ভরকেও দ্বিগুণ করা হচ্ছে মানে কি 4 একক হয়ে যাবে, আর বেগকেও যদি দ্বিগুণ করা হয় তার মানে কি এখানে 4 একক হয়ে যাবে। তো এই 4 একক ধরলে গতিশক্তি কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার সূত্র ধরে, হাফ ইন্টু এম, এর জায়গায় এখানে 4 বসে যাবে, আর ভি স্কোয়ার মানে কি বেগ 4, তো এখানে ভি স্কোয়ার মানে কি 4 এর স্কোয়ার হয়ে যাবে। এই 2 আর 4 কেটে গেলে কি 2 দিয়ে 4 হয়ে যায়, আর এখানে 4 এর স্কোয়ার মানে কি 16, তো 2 এর সঙ্গে 16 গুণ করলে কি 32 একক। আগে গতিশক্তি ছিল কত 4 একক, এখন গতিশক্তি ছিল 32 একক, তার মানে কত গুণ বৃদ্ধি পাচ্ছে 4 8 32, 8 গুণ বেশি হয়ে যাচ্ছে। এখানে অ্যান্সার হয়ে যাবে 8 গুণ, বি এরটা। 6 নম্বর যে প্রশ্নটা আছে, 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 4 জুল, বস্তুর বেগ কত। তো এটাও দেখো আমরা অঙ্ক করে দেখে নেব, একই ফর্মুলা ধরে আমরা করব। গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। এবার এখানে গতিশক্তি 4 জুল বলেছে আর এখানে বস্তুর ভর 2 কেজি, তো এখান থেকে আমরা ভি এর মানটা বের করব। তো দেখো এখানে গতিশক্তির জায়গায় আমরা 4 লিখলাম, আর এই নিচের হাফ 2 আর উপরের 2 কেটে যাচ্ছে, তো এখানে ভি স্কোয়ার সমান তাহলে কী হবে, এই 4টা এপারে চলে আসবে, তাহলে ভি সমান এই স্কোয়ারটা এপারে গেলে √ওভার হয়ে যাবে, √4 মানে কি 2 হয়ে যাবে। আর আমরা জানি বেগের একক মিটার পার সেকেন্ড, তার মানে কি এখানে বেগ হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা। এরপর 7 নম্বর যে প্রশ্নটা আছে, এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি। তো দেখো এখানে গভীরতা মানে কি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে আসছে, তো আমরা ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে আসবো তত কি মাইনাস হয়ে যাবে, আর ভূপৃষ্ঠ থেকে যদি উচ্চতা বেশি হয় উপরের দিকে যায় তাহলে সেটা প্লাসে হয়ে যাবে। তো এখানে 2h গভীরতা মানে কি -2h
এটা উচ্চতা হয়ে যাবে। তো দেখো আমরা অঙ্কটা যদি করে দেখে, স্থিতিশক্তির ফর্মুলা আমরা জানি কি mgh, m অর্থাৎ কি ভর বা মাস, g মানে অভিকর্ষীয় ত্বরণ, আর h মানে কি উচ্চতা। তো এখানে উচ্চতার জায়গায় এখানে গভীরতা বলেছে, তো ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা হয় তত কি মাইনাস হয়ে যায়। তো এখানে উচ্চতা এখানে বলেছে যে 2h গভীরতায়, তার মানে এটাকে যদি আমরা উচ্চতা ধরি -2h হয়ে যাবে। তো এখানে m যা ছিল, ভর যা ছিল, অভিকর্ষীয় ত্বরণ যা ছিল আমরা রেখে দিলাম, আর h এর জায়গায় আমরা -2h লিখলাম। তো এটাকে একসঙ্গে গুণ করে দিলে কি হবে, -2 mgh। তো এখানে ডি এরটা অ্যান্সার হয়ে যাবে -2 mgh। এরপর 8 নম্বর যে প্রশ্নটা আছে, 1 জুল সমান 10⁹ আর্ক, 10⁵ আর্ক, 10⁷ আর্ক, 10⁻10 আর্ক। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা। 1 জুল সমান আমরা জানি 10⁷ আর্ক। 9 নম্বর যে প্রশ্নটা আছে, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে তার স্থিতিশক্তি কমে যাবে, বেড়ে যাবে, একই থাকে, প্রথমে বাড়ে পরে কমে। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যতই উচ্চতায় ওঠে তবে বস্তুর স্থিতিশক্তি বেড়ে যায়। 10 নম্বর যে প্রশ্নটা আছে, বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হলো সিঁড়ি দিয়ে উপরে ওঠা, সিঁড়ি দিয়ে নিচে নামা, সমতল ভূমিতে হাঁটা, কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে এরটা, অর্থাৎ সিঁড়ি দিয়ে উপরে ওঠা, এটা হয়ে যাবে বলের বিরুদ্ধে কার্য। 11 নম্বর যে প্রশ্নটা আছে, কার্যের মাত্রীয় সংকেত হলো mL/T⁻², mL²T⁻3, mL²T⁻2, mL/T⁻3। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা, অর্থাৎ mL²T⁻2। 12 নম্বর যে প্রশ্নটা আছে, কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের অন্তর্বর্তী কোণ হবে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা, অর্থাৎ 90 ডিগ্রি। 13 নম্বর যে প্রশ্নটা আছে, কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি হবে 2 গুণ, 4 গুণ, 1/2 গুণ, 1/4 গুণ। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা, অর্থাৎ শুধুমাত্র যদি বেগ দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি 4 গুণ হয়ে যাবে। 14 নম্বর যে প্রশ্নটা আছে, এসআই পদ্ধতিতে গতিশক্তির একক হলো আর্ক, জুল, নিউটন, ওয়াট। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা, অর্থাৎ এসআই পদ্ধতিতে গতিশক্তির একক হয়ে যাবে জুল। 15 নম্বর যে প্রশ্নটা আছে, কোনো জলাধারে সঞ্চিত জলের শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি, তড়িৎশক্তি, রাসায়নিক শক্তি। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা, অর্থাৎ জলাধারে সঞ্চিত জলের শক্তি হলো স্থিতিশক্তি। 16 নম্বর যে প্রশ্নটা আছে, 1 মেগাওয়াট সমান 1000 ওয়াট, 10⁶ ওয়াট, 10⁹ ওয়াট, 10⁷ ওয়াট। 1 মেগাওয়াট সমান 10 লক্ষ ওয়াট বা 10⁶ ওয়াট। বি এরটা হয়ে যাবে অ্যান্সার। 17 নম্বর যে প্রশ্নটা আছে, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও এর বেগের গুণফল দ্বারা পরিমাপ করা হয় কার্য, ক্ষমতা, শক্তি, ভরবেগ। অ্যান্সার হয়ে যাবে বি এরটা, অর্থাৎ ক্ষমতা। 18 নম্বর যে প্রশ্নটা আছে, দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত 4:9। বস্তু দুটির রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? 9:4, 2:3, 3:2, 8:18। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা, অর্থাৎ 2:3। 19 নম্বর যে প্রশ্নটা আছে, ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণ হবে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, অর্থাৎ 180 ডিগ্রি। 20 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, শক্তি হলো কার্য করার হার, কার্য করার সামর্থ্য, কার্য করার ক্ষমতা সবকটি। এখানে অ্যান্সার হয়ে যাবে বি এরটা, অর্থাৎ কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। এরপর 21 নম্বর, অর্থাৎ লাস্ট যে এমসিকিউটা এখান থেকে আছে, দেখো 10 গ্রাম ভরের একটি বুলেটের বেগ 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি হবে 100 জুল, 200 জুল, 400 জুল, 800 জুল। চলো এটাও একটা অঙ্ক আমরা একটু করে দেখি। এখানে আমরা একই ফর্মুলা ধরে করব, গতিশক্তির ফর্মুলা 1/2 mv²। এখানে m অর্থাৎ ভর বলা আছে 10 গ্রাম। এসআই পদ্ধতিতে এখানে ভরের একক হয়ে যাবে কি কিলোগ্রাম। তো গ্রামটাকে আমরা যদি কিলোগ্রামে করি তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 10 গ্রাম সমান 10/1000 কিলোগ্রাম। তো এখানে দেখো আমরা ভরের জায়গায় আমরা কি লিখেছি 10/1000 কিলোগ্রাম। আর এখানে ভি অর্থাৎ বেগ বলা ছিল কি 400 মিটার পার সেকেন্ড। তো এখানে ভি এর জায়গায় অর্থাৎ বেগের জায়গায় আমরা 400 স্কোয়ার করে দিলাম, যেহেতু এখানে ভি স্কোয়ার আছে। তো এবার এখানে 0 0 কেটে দিলাম, তাহলে 1/2 × 1 এখানে 100 থাকছে, আর এখানে 400 স্কোয়ার করলে কত হচ্ছে 16, 4 4 16, আর এখানে দুটো শূন্যের স্কোয়ার মানে 4টে শূন্য হয়ে যাচ্ছে। এবার দেখো এই নিচের দুটো শূন্য আর উপরে দুটো শূন্য কেটে যাচ্ছে, আর এই 2 দিয়ে 1600কে কাটলে কত হচ্ছে 8 2 16, 800। তার মানে এখানে গতিশক্তি হয়ে যাবে 800 জুল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, অর্থাৎ 800 জুল। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো। এরপর এখান থেকে যে ইম্পর্টেন্ট এসিকিউগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। দেখো প্রথম যে এসিকিউটা আছে, কার্য করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। 2 নম্বর যে প্রশ্নটা আছে, কার্য একটি কি রাশি? স্কেলার রাশি। 3 নম্বর যে প্রশ্নটা আছে, শক্তি কাকে বলে? কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। 4 নম্বর যে প্রশ্নটা আছে, এমন দুটি রাশির নাম লেখো যাদের মাত্রীয় সংকেত ও একক একই হয়। কার্য ও শক্তি এদের মাত্রীয় সংকেত একই হয় এবং একক একই হয়, আবার এরা দুজনেই স্কেলার রাশি। 5 নম্বর যে প্রশ্নটা আছে, প্রযুক্ত বল
বলের অভিমুখ এবং বলের প্রয়োগবিন্দু সরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্যের পরিমাণ কত হবে? 0। অর্থাৎ সরণ এবং বল যদি লম্বভাবে 90 ডিগ্রি কোণে অবস্থান করে তাহলে সেখানে কোনো কার্য হয় না, কার্য শূন্য হয়ে যায়। 6 নম্বর যে প্রশ্নটা আছে সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক কি? আর 7 নম্বর যে প্রশ্নটা আছে এসআই পদ্ধতিতে কার্যের একক বা কার্যের ব্যবহারিক একক লেখো, জুল। 8 নম্বর যে প্রশ্নটা আছে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক বা ক্ষমতার ব্যবহারিক একক, এটা হয়ে যাবে কি ওয়াট। 9 নম্বর যে প্রশ্নটা আছে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি? আর্ক পার সেকেন্ড। 10 নম্বর যে প্রশ্নটা আছে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? 1 জুল সমান 10⁻7 আর্ক। এরপর 11 নম্বর যে প্রশ্নটা আছে অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত? 0। 12 নম্বর যে প্রশ্নটা আছে কোনো বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ গতিশক্তি সর্বদাই ধনাত্মক হয়। এখানে মনে রাখবে বস্তুর স্থিতিশক্তি কিন্তু ঋণাত্মক হতে পারে। 13 নম্বর যে প্রশ্নটা আছে বস্তুর উপর বল প্রয়োগ করলে কি কার্য হবে? না, সবসময় কার্য হবে না। কারণ কি? বস্তুর উপর বল প্রয়োগ করলেও যদি বস্তুটি সরণ না ঘটে সেক্ষেত্রে প্রযুক্ত বল কার্য করে না। এরপর 14 নম্বর যে প্রশ্নটা আছে একটি যন্ত্রের উদাহরণ দাও যেখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। দম দেওয়া হাত ঘড়ি। 15 নম্বর যে প্রশ্নটা আছে অবাধে পতনশীল বস্তুর স্থিতিশক্তি গতিশক্তির কিরূপ পরিবর্তন হয়? স্থিতিশক্তি ক্রমশ হ্রাস পায় এবং গতিশক্তি ক্রমশ বৃদ্ধি পায়। 16 নম্বর যে প্রশ্নটা আছে সংকুচিত স্প্রিংয়ে কি ধরনের শক্তি থাকে? স্থিতিশক্তি থাকে। 17 নম্বর যে প্রশ্নটা আছে দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি, উদাহরণ দাও। দেখো বল ও সরণ হলো দুটি ভেক্টর রাশি, কিন্তু এই বল আর সরণ যদি দুটোকে গুণ করা হয় তাহলে আমরা কি পাই? কার্য পাই, আর কার্য হচ্ছে একটি স্কেলার রাশি। 18 নম্বর যে প্রশ্নটা আছে 1 কেজি মিটার সমান কত জুল? 9.81 জুল। 19 নম্বর যে প্রশ্নটা আছে স্থিতিশক্তি পরিমাপ সূত্র লেখো। স্থিতিশক্তি পরিমাপ করা হয় কি mgh এই সূত্র দ্বারা। এখানে m অর্থাৎ কি মাস বা ভর, g অর্থাৎ কি গ্র্যাভিটি বা অভিকর্ষীয় ত্বরণ এবং h অর্থাৎ হাইট বা উচ্চতা। 20 নম্বর যে প্রশ্নটা আছে বস্তুর গতিশক্তির পরিমাপের সূত্র। বস্তুর গতিশক্তি হচ্ছে কি 1/2 mv²। তো এখানে m অর্থাৎ মাস বা ভর এবং v অর্থাৎ ভেলোসিটি বা বস্তুর বেগ বা গতি। এরপর 21 নম্বর যে প্রশ্নটা আছে স্থিতিশক্তি ও গতিশক্তির মিলিত রূপকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি বলা হয়। এরপর 22 নম্বর বা লাস্ট যে প্রশ্নটা তোমাদের জন্য এখানে আছে বল ও সরণের মধ্যে কত ডিগ্রি কোণ হলে কৃতকার্য সর্বোচ্চ হয়? বল ও সরণের মধ্যে কোণের পরিমাপ 0 ডিগ্রি হলে কৃতকার্যের পরিমাণ সর্বোচ্চ হয়। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ গুলো। এগুলো করলে আশা করি এখান থেকে তোমরা প্রায় সব কমন পেয়ে যাবে। আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।